আসসালামু আলাইকুম। আজকে আমরা আরব ইসরায়েল সম্পর্কে কিছু তথ্য জানব, যেই তথ্যগুলো চাকরির প্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা গল্পের ছলে ছলে আরব ইসরায়েল যে সম্পর্ক সেই সম্পর্কে কিছু ধারণা নিব। তো আরব ইসরায়েল সম্পর্ক শুরু হয় বেলফোর ঘোষণার মাধ্যমে। বেলফোর ঘোষণা কি? এটি একটি চিঠি। কে পাঠিয়েছিলেন চিঠিটি? এটা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের তৎকালীন ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর। তার নাম অনুসারে এটা হয় বেলফোর ঘোষণা। এটা কার কাছে পাঠানো হয়েছিল? এটা পাঠানো হয়েছিল ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের তৎকালীন প্রধান অল্টার রোডস শিল্ড এর কাছে। এটা অনেকে রথ চাইল্ড উচ্চারণ করে, কিন্তু এটা রথ চাইল্ড হবে না, রথ শিল্ড। ওয়াল্টার রথ শিল্ডের কাছে পাঠিয়েছিলেন সেই চিঠিটি। এই চিঠিটি পাঠিয়েছিলেন 2 নভেম্বর 1917 সালে। চিঠিটিতে বাক্য ছিল মাত্র 3টি এবং শব্দ ছিল 61টি এবং এর উদ্দেশ্য ছিল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা। এই ঘোষণার মাধ্যমেই কিন্তু ইহুদি রাষ্ট্র, যে অবৈধ ইহুদি রাষ্ট্র যে প্রতিষ্ঠা হয়েছে, সেটার সূচনা হয়। তারপরে আসে ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন পার্টিশন প্ল্যান করে রেজুলেশন 181 মাধ্যমে। এইটি পাস হয় 1947 সালের 29 নভেম্বর। এই রেজুলেশনটি 1947 সালের 29 নভেম্বর পাস হয়। এখানে বলা হয়েছে যে আরবরা যে তখন যে ফিলিস্তিন রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটি মুসলিম অর্থাৎ আরবরা এবং ইহুদিরা একসাথে বসবাস করত ফিলিস্তিন রাষ্ট্র। তো যখন ইহুদিদের জন্য আলাদা একটা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার ঘোষণা আসলো, তখন ইহুদিদের জন্য, আরবদের জন্য দেওয়া হলো 45% এরিয়া এবং জিউস অর্থাৎ ইহুদিদের জন্য দেওয়া হলো 55% এরিয়া। কিন্তু তখন প্যালেস্টাইনে আরবদের সংখ্যা কিন্তু বেশি ছিল, ইহুদিদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল, অর্ধেকেরও কম। কিন্তু অর্ধেকের বেশি জায়গায় দেওয়া হয় কাদেরকে? ইহুদিদের কাছে, এবং 45% জায়গা দেওয়া হয় আরব মুসলিমদের কাছে। এবং জেরুজালেম, যেটা মুসলিম এবং ইহুদি দুইটা জাতির জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান, সেই জেরুজালেম কাদের আন্ডারে থাকে? জেরুজালেম থাকে ইন্টারন্যাশনাল কন্ট্রোলে। এই যে প্রস্তাবটি দেওয়া হয়, এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 33টি রাষ্ট্র এবং ভোট দেওয়া থেকে বিরত থাকে 10টি রাষ্ট্র এবং বিপক্ষে ভোট দেয় 13টি রাষ্ট্র। তাহলে প্রস্তাবটি পাশ হয় কবে? প্রস্তাবটি পাশ হয় 1947 সালের 29 নভেম্বর। অর্থাৎ পাকিস্তান যে বিভক্ত হয়, ভারতবর্ষ যে বিভক্ত হয় ইংরেজদের কাছ থেকে, তারপরে অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পরে এই প্রস্তাবটি পাশ হয় এবং পাকিস্তান স্বাভাবিকভাবেই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। যেহেতু প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়েছে, তাই 1948 সালের 14 মে অর্থাৎ প্রায় 5.5 মাস পরে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয় এবং এই প্রতিষ্ঠা হওয়ার পরপরই কিন্তু আরব এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যায়। 1947 থেকে 1948 সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়। এখানে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু এটাকে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার কেন বলা হচ্ছে? কারণ তখনও কিন্তু, অর্থাৎ 1948 সালের আগে কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়নি, অর্থাৎ ফিলিস্তিন বিভক্ত হয়নি। যেহেতু প্যালেস্টাইনের ভিতরেই দুইটি জাতি, অর্থাৎ মুসলিম জাতি এবং ইহুদি জাতির মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই এটাকে আমরা বলছি সিভিল ওয়ার। একটি দেশের মধ্যেই যখন বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ হয়, তখন সেটাকে বলছি সিভিল ওয়ার। আর যখন দুইটি রাষ্ট্রের মধ্যে, পৃথক রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তখন আমরা সেটাকে বলবো যুদ্ধ। 15ই মে আরবরা নাকবা দিবস বলে। কেন 15ই মে আরবরা নাকবা দিবস বলে? কারণ 14ই মে যখন ইসরায়েল রাষ্ট্রটি গঠন হয়ে যায়, তখন ইহুদিরা কিন্তু মুসলমানদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং গণহত্যা চালায়, যার ফলে এই নৃশংসতাকে কেন্দ্র করে আরবরা এই 15ই মেকে নাকবা দিবস বলে। 1948 সালে প্রথম যুদ্ধ হয়। তারপরে 1956 সালে সুয়েজ যুদ্ধ হয়, যেটি সুয়েজ খালের আশেপাশে একটি যুদ্ধ, যেটি হলো দ্বিতীয় যুদ্ধ। তারপর 1967 সালে 6 দিনের একটি যুদ্ধ হয়, এটি হয় তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধের ফলে জাতিসংঘে 242 নং প্রস্তাব গৃহীত হয়। 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধ হয়, যেটি চতুর্থ যুদ্ধ
নামে পরিচিত। এবং এই যুদ্ধ ইয়েম কিপুর যুদ্ধের পরে যেসব আরব রাষ্ট্র ছিল, তৎকালীন যে মধ্যপ্রাচ্যে যেসব আরব রাষ্ট্র ছিল, সেসব রাষ্ট্র কিন্তু ঐক্যবদ্ধ হয়। এবং একীভূত হয় মানে তারা একটি একসাথে একটি সংগঠন গঠন করে, মানে সংঘবদ্ধ হয়। সংঘবদ্ধ হওয়ার ফলে তারা কী করে, তারা হচ্ছে তেল যে বাইরে রপ্তানি করা বা বাইরে পাঠানো সেটা কিন্তু বন্ধ করে দেয়, যার ফলে অয়েল ক্রাইসিস দেখা দেয়। এই অয়েল ক্রাইসিসের ফলে তখনকার যেসব উন্নয়নশীল মানে শিল্পোন্নত দেশ ছিল সেগুলোর কিন্তু ব্যাপক অসুবিধা হয়। যেমন ইউএসএ, কানাডা, জাপান, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি। তখন কিন্তু এই সব দেশগুলোর মধ্যে অনেক কলকারখানা ছিল যেগুলো তেলের উপর নির্ভরশীল ছিল। তো যখন আরব দেশগুলো সংঘবদ্ধ হয় এবং এই তেল রপ্তানি করা বন্ধ করে দেয়, তখন কিন্তু এইসব দেশগুলো বিপদে পড়ে তেল সংকটের কারণে, যার ফলে তারা 1975 সালে G7 গঠন করে। তাহলে 1975 সালে যে G7 গঠন হয় সেটি মূলত তেল ক্রাইসিসকে কেন্দ্র করে। এবং এই দেশগুলো যে সংগঠন গঠন করে, সেই সংগঠনটি মানে তারা চিন্তা করে যে আরবদের যে ইউনিটি সেটা আসলে ভাঙা প্রয়োজন। এই আরবদের ইউনিটি ভাঙার জন্য মিশর ইসরায়েলের মধ্যে 1978 সালের 17 সেপ্টেম্বর মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড চুক্তি হয়। এই চুক্তিটির নাম মনে রাখতে হবে, ক্যাম্প ডেভিড চুক্তি। এবং মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এই একটা নির্মম কাহিনী। মিশর যেটি একটি আরব রাষ্ট্র, সেটি মিশর কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ হলো টার্কি, এবং প্রথম আরব দেশ হলো ইজিপ্ট বা মিশর। এখন দেখি ক্যাম্প ডেভিড চুক্তি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য আমরা দেখব। এটির স্থান হলো ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র। এটি মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রে অবস্থিত। অংশগ্রহণকারী নেতারা হলো আনোয়ার সাদাত মিশরের রাষ্ট্রপতি, এবং মেনাথেম বেগিল যেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী, জিমি কার্টার মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই চুক্তির ফলাফল কী? এই চুক্তির ফলাফল হলো 1971 সালে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার যে সাল হয় সে সালেই মিশর এবং ইসরায়েলের মধ্যে সরকারিভাবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তার মানে আরব একটি রাষ্ট্র মিশর ইসরায়েলের সাথে, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি করে। তার ফলে মিশর কী করে, মিশর যেহেতু একটা আরব রাষ্ট্র, তারা বলে কি যে আমরা ইসরায়েলের সাথে আর যুদ্ধ করবো না, তাদের সাথে আমরা শান্তিভাবে থাকবো। যার ফলে আরবদের যে ইউনিটিটা ছিল সেটি কিন্তু ভেঙে যায়। এর ফলে সাদাত এবং বেগিন, সাদাত যেটি মিশরের রাষ্ট্রপতি ছিল এবং বেগিন যা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল তৎকালীন, তাদেরকে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তাদেরকে নোবেল দেওয়া হয় 1978 সালে। এই সালটি মনে রাখতে হবে, 1978 সালে। এটাই প্রথম কোনো মুসলমানের নোবেল পাওয়া। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমেরিকা কেন ইসরায়েলের পক্ষে যাবে, কেন এত ঝামেলা পুহিয়ে কেন আমেরিকা ইসরায়েলের পক্ষে এতদিন ধরে আছে? নেতা পাল্টাচ্ছে, তাদের সরকার চেঞ্জ হচ্ছে, তাদের প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে, তাও কিন্তু আমেরিকা ইসরায়েলের সাথে আছে। তো কেন আছে এটা আমরা এখন জানবো। সেটি হলো রাজনৈতিক এবং সামরিক মিত্রতা, ইহুদি লবির শক্তিশালী প্রভাব। এখানে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইহুদি লবির শক্তিশালী প্রভাব। ইহুদিরা কিন্তু মানে অনেক আগে থেকেই তাদের যে কানেকশন, তাদের যে কন্ট্যাক্ট, এটা কিন্তু বড় বড় মানুষদের সাথে রয়েছে, যার ফলে তদবির, আমরা বাংলাকে যেটাকে বলি তদবির, সেটা ইংরেজিতে বলে লবি। ইহুদি লবি যে তদবির করার ক্ষমতা সেটি কিন্তু অনেক শক্তিশালী, যার ফলে যখনই কোনো প্রেসিডেন্ট আসে এবং তারা কিন্তু এই ইহুদি লবির উপর নির্ভরশীল থাকে, যার ফলে তারা ইহুদি অর্থাৎ ইসরায়েলের পক্ষে থাকে। এবং আমেরিকার যে সংসদ আছে, কংগ্রেস আছে, সেটিতে কিন্তু ইহুদি লবির প্রভাব রয়েছে, যার ফলে আমেরিকান কংগ্রেসে বা আমেরিকান যে সংসদ রয়েছে সেখানে কিন্তু ইসরায়েল বা ইহুদিদের বিরুদ্ধে যায় বা বিপক্ষে যায় এমন কোনো প্রস্তাব পাস হয় না। মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান ও নিরাপত্তা স্বার্থ। এখন মধ্যপ্রাচ্য যেহেতু তেলের একটা
বড় অংশ পূরণ করে, তাই মধ্যপ্রাচ্যে যে আমেরিকার প্রভাব এটা বজায় রাখার জন্য আমেরিকার ইসরায়েলের পক্ষে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধের মিল, এছাড়াও খ্রিস্টান ইভাঞ্জেলিকাদের ধর্মীয় সমর্থন। এখন ইভাঞ্জেলিকা এমন একটি খ্রিস্টান ধর্মের সংগঠন যেটি আসলে অনেক শক্তিশালী সংগঠন, যেটি আমেরিকার ভোট ব্যাংক হিসেবে কাজ করে। এখন খ্রিস্টানরা তো মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলো তাদের যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম কিন্তু আবার পৃথিবীতে আসবেন। তো কখন আসবেন? যখন ইসরায়েল বা প্যালেস্টাইন পুরোপুরি মুসলিম মুক্ত হবে। তো পুরোপুরি মুসলিম মুক্ত করতে চায় খ্রিস্টানের ইভাঞ্জেলিকা ও ইহুদিরাও কিন্তু গ্রেটার ইসরায়েল করতে চায়। এই কারণে তাদের যেহেতু এই পয়েন্টে এসে মিল রয়েছে, তাই আমেরিকান বা ইভাঞ্জেলিকারা চায় যে প্যালেস্টাইন থেকে মুসলিম বিতাড়িত হোক। এই কারণে আমেরিকা ইসরায়েলের পক্ষে। এখন আমরা দেখি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসরায়েল স্বাধীনতা লাভ করলো বা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও ফিলিস্তিন রাষ্ট্র কিন্তু তার অনেক পরে প্রতিষ্ঠা হয়। কেন? যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় তখন প্যালেস্টাইন অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। তো ফিলিস্তিন অটোম্যান সাম্রাজ্য থেকে 15ই নভেম্বর 1988 সালে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘের পর্যবেক্ষক হয় 29 নভেম্বর 2012 সালে। সদর দপ্তর জেরুজালেম। কিন্তু জেরুজালেম যেহেতু ইন্টারন্যাশনাল কন্ট্রোল করে, এটি কোনো ইসরায়েলের কাছেও জেরুজালেমের প্রভাব নাই, বা প্রভাব তো অবশ্যই আছে, কিন্তু ইসরায়েল এককভাবে কিন্তু জেরুজালেম আয়ত্ত করে না। এই জেরুজালেম কিন্তু ইন্টারন্যাশনালি কন্ট্রোল। এই কারণে এটি একটি সীমিত স্বীকৃত জেরুজালেম সদর দপ্তর হিসেবে বা রাজধানী হিসেবে। প্রশাসনিক কেন্দ্রের নাম রামাল্লাহ। আন্তর্জাতিক স্বীকৃতি দেয় হলো 157টি রাষ্ট্র। প্রথম ইন্তিফাদা বা গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা বলা হয়েছে। সময় হলো 1987 থেকে 1993 সাল। অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয় 15 নভেম্বর 1988 সালে। তার স্বাধীনতার পূর্বে কিন্তু এই ইন্তিফাদাটা শুরু হয়। এবং এর ফলাফল কি আমরা দেখিনি। 1991 সালে মাদ্রিদ সম্মেলন হয় এবং অসলো অ্যাকর্ড হয় 1993 সালে, এবং অসলো অ্যাকর্ড 2 হয় 1995 সালে, যেটিকে তাবা চুক্তিও বলে। এবং ওয়াই রিভার মেমোরেন্ডাম হয় 1998 সালে। দ্বিতীয় ইন্তিফাদা বা দ্বিতীয় গণ অভ্যুত্থান হয় 28 সেপ্টেম্বর 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত। এর কারণ কি? এর কারণ ছিল ইসরায়েলি নেতা এরিয়েল শ্যারনের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ। আল আকসা মসজিদ কিন্তু মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে দখলদার ইসরায়েল কী করে? ইসরায়েলি নেতা এরিয়েল শ্যারন প্রবেশ করে, যার ফলে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং ব্যর্থ অসলো চুক্তি ও শান্তি চুক্তি আলোচনা। যে প্রথম ইন্তিফাদার ফলে যে অসলো চুক্তিগুলো হয়েছিল, শান্তি চুক্তি আলোচনা শুরু হয়েছিল, সেগুলো কিন্তু ব্যর্থ হয় মুসলমানদের স্বার্থ রক্ষার্থে, যার ফলে এই দ্বিতীয় ইন্তিফাদাটা হয়। এবং ইসরায়েলিদেরকে যে 55% জায়গা দেওয়া হয়েছিল, তাদের জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু তাদেরকে 55% জায়গা দেওয়া হয়েছিল। তারপরেও ইসরায়েলরা হচ্ছে প্যালেস্টাইন মুসলিমদের জায়গা দখল করে বসতি সম্প্রসারণ করে বা গ্রেটার ইসরায়েল তৈরি করার যে পরিকল্পনা সেটি তারা করে, যার প্রতিবাদে কিন্তু দ্বিতীয় ইন্তিফাদাটা হয়। এর ফলে কি হয়? এর ফলাফল হলো প্রায় 3000 ফিলিস্তিনি এবং 1000 ইসরায়েলি নিহত হয়। শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এই যে দ্বিতীয় ইন্তিফাদাটা হয়, এটা যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথম ইন্তিফাদার পরে, এই শান্তি প্রক্রিয়াটি স্থবির হয়ে পড়ে। ইসরায়েল পশ্চিম তীরে নিরাপত্তা দেওয়াল নির্মাণ শুরু করে। হামাস উত্থান হয়। বর্তমানে যেটি গাজায় রয়েছে সেই হামাসের উত্থান হয় এবং ফাতাহ হামাসের দ্বন্দ্ব তীব্র হয়। ফাতাহ কিন্তু প্যালেস্তিনি একটি সংগঠন এবং
হামাসও কিন্তু একটি প্যালেস্তিনি সংগঠন, কিন্তু তাদের মধ্যেই কিন্তু বিরোধ সৃষ্টি হয় এই দ্বিতীয় ইন্তিফাদার মাধ্যমে। প্রথম ইন্তিফাদাটি হয় ফাতার মাধ্যমে এবং হামাসের মাধ্যমে হয় দ্বিতীয় ইন্তিফাদা। প্রথম ইন্তিফাদা ফাতার মাধ্যমে, দ্বিতীয় ইন্তিফাদা হামাসের মাধ্যমে। ফাতা সম্পর্কে আমরা কিছু তথ্য এখন জেনে নেব, গুরুত্বপূর্ণ তথ্য। ফাতা প্রতিষ্ঠা হয় 1959 সালে। এটির আদর্শ হলো ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদী, কৌশল গেরিলা যুদ্ধ এবং রাজনৈতিক সমঝোতা। অর্থাৎ আমরা আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করব, এটি ছিল ফাতার লক্ষ্য। এবং তারা কিন্তু ছিল ধর্মনিরপেক্ষ, তাদের ধর্মের কোনো দোহাই ছিল না। এবং এর নেতৃত্ব দেয় ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাতের জন্ম কিন্তু মিশরের কায়রোতে। তবুও তিনি কিন্তু প্যালেস্টাইনের একটা বিখ্যাত নেতা হয়ে ওঠে, এখন প্যালেস্টাইনের শাসনে আছে। লক্ষ্য 1967 সালের সীমানার ফিলিস্তিন রাষ্ট্র, অর্থাৎ 1967 সালে যে 45 মুসলমানদের জন্য 45% এবং ইহুদিদের জন্য যে 55% জায়গা দেওয়া হয়েছিল, সেই সীমানাটাই তারা মেনে নিয়েছে এবং তারা বলে কি যে সেই সীমানা যেটা দিয়েছে সেই সীমানা অনুযায়ী প্যালেস্টাইন এবং ইসরায়েল রাষ্ট্র গঠিত হবে, এটা তারা বলে। এখন যেহেতু ইসরায়েল আরও জায়গা দখল করে যাচ্ছে, আরও গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য মুসলমানদের জায়গা দখল করে নিচ্ছে, এইটার প্রতিবাদে বা এইটা থামাতে এই ফাতাহ কী করে, ফাতাহ বলে যে আমরা 1967 সালে যে সীমানা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র সেটি আমরা তৈরি করব, এটা আমাদের প্রধান লক্ষ্য। এবং পক্ষে থাকে বাংলাদেশ, আরব দেশ এবং ওআইসি কিন্তু ফাতার পক্ষে, অর্থাৎ বাংলাদেশ, আরব দেশ এবং ওআইসিও কিন্তু চায় যে 1967 সালের যে সীমানার ফিলিস্তিনি হয়েছিল, অর্থাৎ 45% যে ফিলিস্তিনি, সেটি কিন্তু বাংলাদেশ, আরব দেশ এবং ওআইসি সাপোর্ট করে যে ঠিক আছে আমরা ফাতার পক্ষে, ফাতা যেটা চাই আমরাও সেটা চাই। এরপর আসে হামাস প্রতিষ্ঠা হয় 1987 সালে। এর আদর্শ হলো ইসলামপন্থী, কৌশল আত্মঘাতী হামলা এবং জিহাদ। আত্মঘাতী হামলা মানে আমি মরবো, নিজেও মরবো, আমরা শত্রুকে নিয়েও মরবো, এরকম একটা পরিকল্পনা হলো হামাসের। নেতৃত্ব দেয় শেখ আহমদ ইয়াসির এবং পরে দেয় খালেদ মেশাল। এদের লক্ষ্য ইসরায়েলের সম্পূর্ণ বিলুপ্তি, অর্থাৎ পুরো যে প্যালেস্টাইন, সেটি প্যালেস্টাইনের ভিতরে কোনো ইসরায়েল রাষ্ট্র থাকবে না, প্যালেস্টাইন পুরাটাই থাকবে আগের যে 1967 সালের আগে যে সীমানা হয়েছিল, অর্থাৎ যে প্যালেস্টাইন ভাগ করে যে ইসরায়েল সৃষ্টি করা হয়েছিল, এই ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না প্যালেস্টাইনের মধ্যে, এটাই হামাসের লক্ষ্য। এবং এটির পক্ষে থাকে, সরাসরি পক্ষে থাকে ইরান এবং টার্কি, কিন্তু টার্কি আর কাতার মাঝে মাঝে কিন্তু তাদের সমর্থন দেয় এবং মাঝে মাঝে বিবৃতি দেয় যে আমরা হামাসের পক্ষে। তো এর মাধ্যমেই আমাদের আজকে আরব ইসরায়েল যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিডিওটি শেষ হলো। আপনারা যারা নতুন আছেন, চ্যানেলে চাকরির প্রত্যাশী আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।